Hi everyone, welcome you all to my channel Educare Junction. Here you learn English through Bengali. আর তোমরা রয়েছো with me মৌসুমি। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম sentences and kinds of sentences। সেখানে আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সের একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। আমরা যদি সেই নির্দিষ্ট স্ট্রাকচারটা ফলো করতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স ইজিলি নিজেরাই তৈরি করতে পারবো এবং যে কোনো বাংলা বাক্যকে আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেটও করতে পারবো। আমরা এত কিছু শিখছি কিসের জন্য? যাতে আমরা ইজিলি ইংলিশটাকে বলতে পারি বা লিখতে পারি, তার জন্যই তো, রাইট? সেটার জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচার মেকিং রুলটা খুব ভালোভাবে জানতে হবে। এবং সেটা শুরু করার আগে আমি বলবো যে আমার যে প্রিভিয়াস ভিডিওটা আছে, যদি তোমরা এখনো না দেখে থাকো দেন প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও ফার্স্ট, বিকজ ওই ভিডিওটা যদি দেখা থাকে তাহলে এই ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আর তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, দেন ভেরি গুড। তাহলে চলে আসো চটপট এবং সুন্দর করে বসে পড়ো ক্লাসরুমে। আর অবশ্যই খাতা, পেন, পেন্সিল ইত্যাদি সঙ্গে রেখো, যাতে যেগুলো বোঝাবো সেগুলো তাহলে চট করে বুঝে নিতে পারো এবং লিখে নিতে পারো, নোট করে রাখতে পারো। তাহলে ইন ফিউচার তোমাদেরও সুবিধা হবে বুঝতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট আমি একটু ব্রিফলি বলে নিচ্ছি, যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি একটু শর্টলি বলে নিচ্ছি যে সেন্টেন্সকে আমরা দু রকমভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাকর্ডিং টু ফাংশন অর মিনিং। অর্থাৎ আমরা সেন্টেন্সকে গঠন অনুযায়ী তিন রকমভাবে ভাঙতে পারি এবং অর্থ বা কাজ অনুসারে আমরা সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাঙতে পারি। এগুলো হচ্ছে যেগুলো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে ভাঙা হয়েছে সেগুলো হলো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। Simple sentence means সরল বাক্য and compound sentence means যৌগিক বাক্য and complex sentence means জটিল বাক্য। These are related to clause. এগুলো করতে গেলে আমাদের প্রথমে clause জানতে হবে। আমরা যখন clause শিখব তারপরে আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা চলে আসছি according to function or meaning। আমরা সেন্টেন্সকে যে পাঁচ ভাগে ভাগ করছি সেগুলো একটু জেনে নিই। First one assertive sentence, second one is interrogative sentence, third one is imperative sentence, fourth one is optative sentence and fifth one is exclamatory sentence. Assertive sentence অর্থাৎ বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। Interrogative sentence মানে হলো প্রশ্নবোধক বাক্য, imperative sentence হলো অনুজ্ঞাসূচক বাক্য এবং optative sentence হলো ইচ্ছাসূচক বাক্য এবং exclamatory sentence হলো বিস্ময়সূচক বাক্য। তো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর স্ট্রাকচার। যেহেতু আজকের ক্লাসটা হলো সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 1 ক্লাস, তাই আমরা আজকের এই ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের যে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় সেটাই আজকে আমরা ফলো করব। But before starting the structure of an assertive sentence, আমরা প্রথমে in general যে কোনো সেন্টেন্স কি দিয়ে শুরু হয় এবং কিভাবে শেষ হয় সেটা একটু জেনে নেব। Well, each and every sentence starts with capital letter. Yes, each and every sentence starts with capital letter and ends with a punctuation mark. ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার যে প্রথম লেটারটা থাকবে সেটা ক্যাপিটালে শুরু হবে এবং শেষে পাংচুয়েশন মার্ক থাকবেই। পাংচুয়েশন মার্ক মানে হলো জ্যোতি চিহ্ন। এবার জ্যোতি চিহ্নের মধ্যে কোনগুলো আমরা ব্যবহার করতে পারি? ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অর নোট অফ ইন্টারোগেশন অ্যান্ড নোট অফ এক্সক্লামেশন, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। আরও অনেক পাংচুয়েশন রয়েছে যেমন কমা, কোলন, হাইফেন। এগুলো কিন্তু আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করি না, ওগুলো আমরা কোনো সেন্টেন্সকে ব্রেক করতে ব্যবহার করি। বাট কোনো সেন্টেন্স শেষ করতে সাধারণত আমরা হয় ফুল স্টপ, না হলে কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, না হলে নোট অফ এক্সক্লামেশন এগুলো ব্যবহার করে থাকি। এবারে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের যে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় সেটা আমরা গঠন করব। সো লেটস সি অ্যাসার্টিভ sentence
ফর্ম অ্যাফার্মেটিভের ফর্ম আমরা লিখছি। তাহলে অ্যাফার্মেটিভের অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি হয়? সাবজেক্ট হয়, সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে হয় আদার্স। ভেরি সিম্পল, দেখেই বুঝতে পারছি একদম ভেরি সিম্পল ফরম্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। এবার আমরা জেনে নেব এই সাবজেক্টের মধ্যে কি কি পড়ে। দেখে নেওয়া যাক। ফার্স্টে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে কি কি পড়তে পারে? সাবজেক্টের মধ্যে হতে পারে নাউন, প্রোনাউন, gerund, infinitive। ওকে, তাহলে সাবজেক্টে হচ্ছে নাউন, প্রোনাউন, gerund, infinitive। এগুলো নিয়ে আমরা একটু শর্টলি আলোচনা করব। আগে আমরা প্রথমে দেখে নিই সাবজেক্টের মধ্যে কি কি পড়ে। সাবজেক্টের মধ্যে পড়ছে নাউন, প্রোনাউন, gerund, infinitive। এছাড়াও হয় নাউন ক্লজেস, নাউন ফ্রেজেস, এইগুলো মানে নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো রয়েছে সেগুলোও হয়। তো মোস্টলি আমরা নাউন, প্রোনাউন, gerund and infinitive-কেই আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি। এরপরে আছে ভার্ব। ভার্বের মধ্যে কি কি পড়ে দেখে নিই। ভার্বের মধ্যে ফার্স্টে পড়ে বি ভার্ব, দেন হ্যাভ ভার্ব, next action verb, next auxiliary verb, verb plus main verb। auxiliary verb একা বসতে পারে না, পাশে অবশ্যই মেন ভার্ব বসবে। তাহলে ভার্ব আমরা কি কি ব্যবহার করতে পারছি? be verb, have verb, action verb and auxiliary verb plus main verb। এগুলো হয়ে গেল ভার্ব। এগুলো নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব, শর্টলি আলোচনা করব প্রতিটা টপিক নিয়ে। এরপর আমরা চলে আসছি আদার্স। আদার্স বলতে কি কি হয়? এই আদার্সকে আমরা রেস্ট পার্টও বলতে পারি, এক্সট্রা পার্টও বলতে পারি। এই আদার্সের মধ্যে কি কি পড়ে? আদার্সের মধ্যে পড়ে অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর পরে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, gerund and infinitive, এবং ভার্বের মধ্যে রয়েছে be verb, have verb, action verb, auxiliary verb plus main verb, and others এর মধ্যে রয়েছে object, complement and adverbial। সবকটা বিষয়েরই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। তো ফার্স্ট আমরা চলে আসছি সাবজেক্টে। সাবজেক্টে প্রথমে রয়েছে নাউন। নাও হোয়াট ইজ নাউন? ওয়েল, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। It may be the name of a person, place, thing, animal, flower, fruit, bird, etc. যে কোনো কিছুর নাম হলে সেটা নাউন হয়। আর কি হয়? যেগুলো আমরা জিনিস দেখতে পাই সেগুলো তো নাম রয়েছেই। এমন অনেক জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, চিন্তা করতে পারি বা শুনতে পারি, সেগুলোও কিন্তু নাউন হয়। such as honesty, honesty মানে সততা। আবার কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া। এগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন লাভ, যেটা আমরা অনুভব করতে পারি, বা ঘৃণা, এটাও আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না। এগুলোও কিন্তু হয় নাউন। যেমন গান, গান আমরা কানে শুনতে পাই কিন্তু চোখে দেখতে পাই না, কিন্তু গানটাও হলো নাউন। তো এইগুলো আমাদের জানতে হবে, যেগুলো ভিজিবল সেগুলোও নাউন, যাদের নাম আমরা দেখতে পাচ্ছি সেগুলোও নাউন, এবং যেগুলো আমরা চিন্তা করতে পারছি, শুনতে পাচ্ছি, অনুভব করতে পারছি সেগুলোও নাউন। সো দিস ইজ নাউন। এবার চলে আসছি প্রোনাউন। প্রোনাউন কি? এক্ষেত্রে একটা কথা বলি, নাউন যেমন সব নাউনকে মোটামুটি আমরা সাবজেক্ট করতে পারবো, কিন্তু সব প্রোনাউনকে আমরা কি সাবজেক্ট করতে পারবো?
সমস্ত প্রোনাউনকে আমরা কিন্তু সাবজেক্ট করতে পারবো না। কিছু প্রোনাউন সবসময় অবজেক্ট হয় আর কিছু প্রোনাউন সবসময় সাবজেক্ট হয়, তারা কখনো অবজেক্ট হতে পারবে না, এবং কিছু প্রোনাউন যেগুলো অবজেক্ট সেগুলো কখনো সাবজেক্ট হতে পারবে না। তাহলে দেখে নেওয়া যাক কোনগুলো সাবজেক্ট, মানে কোন প্রোনাউনগুলো সবসময় সাবজেক্ট হিসেবে বসে আর কোন প্রোনাউনগুলো সবসময় অবজেক্ট হিসেবে বসে। লেটস সি। তাহলে ফার্স্টে সাবজেক্টে যদি যেগুলো বসে সেগুলোকে আমরা বলি সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেসে কোন প্রোনাউনগুলো বসে? সাবজেক্টিভ কেস। আর যেগুলো অবজেক্ট অর্থাৎ ভার্বের পরে বসে সেগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। এবার সাবজেক্টিভ কেসের মধ্যে কোনগুলো পড়ে, কোন প্রোনাউনগুলো পড়ে? যেমন আই, আই সাবজেক্টিভ কেসের মধ্যে পড়ে। আর কি বসে? উই, ইউ, হি, she, it, they। এই যে প্রোনাউনগুলো রয়েছে এগুলো সবসময় সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে। কিন্তু কোন প্রোনাউনগুলো যেগুলো আমরা সাবজেক্টে ব্যবহার করতে পারি না সেগুলো অবজেক্টে বসবে। যেমন মি, আইকে যখন আমরা ভার্বের পরে লিখতে চাই তখন ওটা অবজেক্ট হিসেবে মি বসবে, তখন আর ওখানে আমরা আই বসাতে পারবো না। তেমনি উই, উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, ইউ থেকে ইউই হয়ে যায়, ইউই থেকে যায়, হি থেকে হয় হিম, শি থেকে হয় হার, ইট থেকে ইটি থেকে যায় অবজেক্টিভ কেসে, আর দে থেকে দেম হয়ে যায়। ওকে, তার মানে এই আই সাবজেক্টে আমরা সবসময় আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলোই ব্যবহার করতে পারবো। মি কে কখন আমরা সাবজেক্ট করতে পারবো না, কিংবা আজকে কখন আমরা সাবজেক্ট করতে পারবো না। ইউ আর ইট, ইউ আর ইট এমন দুটো প্রোনাউন যেটা সাবজেক্টেও হতে পারে অবজেক্টেও হতে পারে, তো এই দুটো ব্যতিক্রম। এই দুটো ব্যতিক্রম, মানে এটা সাবজেক্টিভ কেসেও থাকে অবজেক্টিভ কেসেও থাকে। তাহলে ইউ আর ইট বাদে বাকি যেগুলো রয়েছে যেমন মি, আজ, হিম, হার, দেম এগুলো কিন্তু সবসময় অবজেক্ট হবে, এগুলো কখনো সাবজেক্টে যাবে না। ঠিক তেমনই আই, উই, ইউ, ইউ বাদে, ইউ, ইট বাদে আই, উই, হি, শি, দে এগুলো কখনো আবার অবজেক্ট হবে না। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। তাহলে প্রোনাউনের মধ্যে আমরা এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি আর এগুলো অবজেক্ট হিসেবে, সাবজেক্টের মধ্যে এগুলোই রয়েছে। তাহলে এবারে আমরা চলে আসি জিরান্ড। জিরান্ড কি? হোয়াট ইজ জিরান্ড? ওয়েল, জিরান্ড একটু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সাবজেক্ট নাউন কিংবা প্রোনাউন হবে মোস্টলি শিখে আসি। জিরান্ড এবং ইনফিনিটিভও যে সাবজেক্ট হয় এটা কিন্তু আমরা পরে জানি, পরবর্তী ক্লাসে উঁচু ক্লাসে জানি। তো সেই জিরান্ডটার ধারণা অনেকেরই অনেক সময় সেটা ক্লিয়ার থাকে না, সেটা আমি একটু বলে নিই। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড হলো যখন আমরা ভার্বকে নাউনের জায়গা দিতে চাই, মানে when we use a verb in place of a noun, অর্থাৎ কোনো ভার্বকে যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন সেটা হয়ে যায় জিরান্ড। এবার এটা কিভাবে হয়? এবার ভার্ব আবার কিভাবে নাউন হবে? ওয়েল, আমরা কিভাবে করব ভার্বকে নাউন? তার একটা প্রসেস আছে। we have to add ing with the base form of the verb, অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্ম থাকে তার সঙ্গে ing যুক্ত করে আমরা ভার্বটাকে নাউনে পরিণত করতে পারি। এবার এক্ষেত্রেও আরেকটা কথা বলে রাখি, ভার্বের সঙ্গে ing যুক্ত করে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মও তৈরি করতে পারি। যেহেতু ওটা আজকে আমাদের বিষয় নয় তাই ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আজকে দেখে নিই যে ভার্বের সঙ্গে ing যুক্ত করে আমরা কিভাবে একটা ভার্বকে নাউনে পরিণত করছি। তাহলে দেখা যাক আমরা কিভাবে ভার্বের বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ing যুক্ত করে আমরা সেই ভার্বটাকে নাউনে পরিণত করছি। এবার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, ভার্বের বেস ফর্ম মানে হলো ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস বা কোনো ডি বা ইডি বা অন্য কোনো কিছু যুক্ত থাকবে না, সেটাই হলো ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এরকম কিছু ওয়ার্ড নিচ্ছি, যেমন ওয়ার্ক। ওয়ার্ক একটা ভার্ব, আরেকটা ভার্ব নিচ্ছি রিড, আরেকটা ভার্ব নিচ্ছি রাইট। এবার এগুলোর সঙ্গে ing যুক্ত করি, দেখি কি হয়।
ওয়াক হলো একটা ভার্ব, তো ওয়াক হলো একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে হলো ওয়াকিং। যখনই আমরা ওয়াকিং বললাম তখন এটা আর ভার্ব হলো না, তখন এটা হয়ে গেল নাউন। একই রকম ভাবে রিডের সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে গেল রিডিং, এটা আর ভার্ব থাকলো না, এটাও হয়ে গেল নাউন। আবার রাইট, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে গেল রাইটিং, রাইটিংটাও আর এবারে হয়ে গেল নাউন। রাইটটা ছিল ভার্ব আর রাইটিং যেই করে ফেললাম তখন এটা হয়ে গেল নাউন। এবার এখানে একটা দেখো, আমাদের যখন আমরা কোনো ওয়ার্ডের সঙ্গে আইএনজি যুক্ত করি আর সামনের ওয়ার্ডে যদি শেষের লেটারটা ই থাকে তখন সেই ইটা উঠে যায়, সেই ইটা আর থাকে না। WRITE ছিল, এখানে আর ইটা নেই, এরপর থেকেই আইএনজি যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে নতুন ওয়ার্ডটা পেলাম এটা কিন্তু নাউন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভার্বগুলো রয়েছে, এই ভার্ব তার সঙ্গে যেই আইএনজি যুক্ত করছি এবং এই আইএনজি যুক্ত করার পরে যে নতুন ওয়ার্ডটা তৈরি হয়ে যাচ্ছে এটা একটা নাউন হচ্ছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যে নাউন তৈরি হয় সেগুলোই হয়ে যায় জিরান্ড। সো দিস আর কল্ড জিরান্ড। আই থিঙ্ক একটু হলেও ক্লিয়ার হয়েছে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যে নতুন ওয়ার্ডটা পাই সেটা যদি নাউন হয় তাহলে সেটা হয়ে যায় একটা জিরান্ড। ওকে, এরপরে আমাদের আছে, আমাদের নাউন হয়ে গেল প্রোনাউন, জিরান্ড। এরপরে রয়েছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভটাও আমরা একটু জেনে নিই শর্টলি। Now, what is infinitive? Well, infinitive is a non-finite verb. That means এটা সেন্টেন্সের মেইন ভার্ব হয় না। যেমন জিরান্ডের মধ্যে একটা ভার্ব ছিল, তার সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে নাউনে পরিণত করা হয়েছে। ঠিক সিমিলারলি ইনফিনিটিভেও ভার্ব থাকে, তার সঙ্গে টু অ্যাড করা হয় সামনে, কিন্তু জিরান্ডে যেমন একেবারে যুক্ত হয়ে গিয়ে একটাই ভার্ব তৈরি হয়ে যায়, ইনফিনিটিভে সেটা হয় না। ইনফিনিটিভে টু সেপারেট থাকে এবং ভার্বটাও সেপারেট থাকে, এবং এটা আর ভার্বের মতন কাজ করে না। ইনফিনিটিভ কিসের কাজ করতে পারে? Infinitive always used as a noun or an adjective or an adverb. অর্থাৎ ইনফিনিটিভ হয় নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, না হলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, না হলে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যেহেতু আমরা এখানে ইনফিনিটিভকে সাবজেক্টের মধ্যে রাখছি, তার মানে ইনফিনিটিভ নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয় সেভাবে জানবো। আবার ইনফিনিটিভ নাউন হিসেবে সাবজেক্টেও ব্যবহৃত হতে পারে, অবজেক্টেও ব্যবহৃত হতে পারে। তো আমরা অবজেক্টটাও জানছি না যেহেতু সাবজেক্টের মধ্যে ইনফিনিটিভ রয়েছে। Infinitive never changes as per number, tense or person. অর্থাৎ টেন্সের সঙ্গে, নাম্বারের সঙ্গে কিংবা পার্সনের সঙ্গে ইনফিনিটিভ কিন্তু চেঞ্জ হয় না। ইনফিনিটিভ যেমন থাকে অ্যাজ ইউজুয়াল সেরকমই থাকবে, এগুলোর পরিবর্তনের সাথে ওর কোনো পরিবর্তন হয় না। আর ইনফিনিটিভকে আমরা সবসময় কিভাবে ইউজ করি? উই অলওয়েজ ইউজড ইনফিনিটিভ অ্যাজ নাউন অর অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। এবার দেখে নিই কিভাবে আমরা ইনফিনিটিভটা তৈরি করি। ইনফিনিটিভ কিভাবে তৈরি হয়? ইনফিনিটিভটা তৈরি হয়, আমরা যেমন জিরান্ডে কি করেছিলাম, জিরান্ডের সঙ্গে আমরা যেমন জিরান্ডে করেছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যে নতুন ওয়ার্ডটা তৈরি হয়েছিল সেটা নাউন হয়েছিল এবং সেটাকে আমরা জিরান্ড বললাম। ইনফিনিটিভে হয়, এখানেও ভার্ব থাকে, তাহলে এখানে কটা ভার্ব নিচ্ছি, যেমন সিং, প্লে, গো, এগুলো হলো ভার্ব। এখানে আমরা টু অ্যাড করব, কিন্তু সামনে, আগে অ্যাড করব টু। তো যখন শুধু সিং বলছিলাম তখন ওটা ছিল ভার্ব, যখনই আমরা বললাম টু সিং তখন সেটা হয়ে গেল একটা ইনফিনিটিভ। ঠিক একই রকমই প্লে যখন বলছি তখন এটা হলো ভার্ব, এবং যখন বলছি টু প্লে তখন সেটা হয়ে গেল ইনফিনিটিভ। সিমিলারলি গো হলো একটা ভার্ব, সামনে যখন টু দিলাম তখন এটা হয়ে গেল ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভকে আমরা জানতে পারলাম যে ইনফিনিটিভ নাউন কোথাও অ্যাডজেক্টিভ কোথাও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু আমরা সাবজেক্টের মধ্যে ইনফিনিটিভকে রাখছি, তার মানে ইনফিনিটিভ কখন নাউন হচ্ছে সেটা আমরা জানবো। নাউন হিসেবে ইনফিনিটিভের কি প্রয়োগ সেটা আমরা দেখব। ইনফিনিটিভ অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। তো আমরা সাবজেক্টের মধ্যে যেহেতু ইনফিনিটিভ রেখেছি, তাহলে আমরা একটা সাবজেক্টের মধ্যে ইনফিনিটিভ রেখে একটা এক্সাম্পল দেখি।
যেমন যদি বলি টু গেট দ্যাট জব ইজ মাই ড্রিম, ওই জবটা পাওয়াটা হলো আমার একটা স্বপ্ন। এখানে টু গেট দ্যাট জব, টু গেট এইটা হলো কিন্তু একটা ইনফিনিটিভ এবং এখানে এটা একটা সাবজেক্টের মতন কাজ করেছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবারে আমরা চলে আসবো ভার্বে। ভার্বের প্রথমে রয়েছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? ওয়েল আমরা সবাই জানি বি ভার্ব কোনগুলো, তাও আমি একবার বলে নিই। বি ভার্ব প্রেজেন্টে হয় বি ভার্ব am is are, পাস্টে হয় was were, and ফিউচারে হয় will be আর shall be। তাহলে বি ভার্ব এগুলো হচ্ছে প্রেজেন্টে am is are and past এ was were and future এ will be and shall be। সিমিলারলি যখন আমরা হ্যাভ ভার্ব করছি এরপরে রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বেও প্রেজেন্টে কি হয়? হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে প্রেজেন্টে হয় has or have and পাস্টে হয় had এবং ফিউচারে হয় will have or shall have। এবারে আমরা চলে আসছি অ্যাকশন ভার্বে। হোয়াট ইজ অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটা করার জন্য আমাদের আলাদা কিছু না কিছু অ্যাক্ট করতে হয়। যেমন বি ভার্ব ছিল কিংবা হ্যাভ ভার্ব ছিল। বি ভার্বটা কি? বি ভার্বটা হচ্ছে আ স্টেট অফ বিং অ্যান্ড হ্যাভ ভার্ব হচ্ছে আ স্টেট অফ হ্যাভিং সামথিং। মানে বি ভার্ব বলতে কিছু হওয়া বোঝাচ্ছে এবং হ্যাভ ভার্ব বলতে কিছু থাকা বোঝাচ্ছে, কিন্তু অ্যাকশন ভার্ব বলতে বোঝায় যে কিছু না কিছু অ্যাকশন হচ্ছে, মানে কোনো না কোনো কাজ হচ্ছে। যেমন গো, ওয়ার্ক, সিং, রাইট, প্লে এক্সেট্রা, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আই থিঙ্ক ইউ অল নো দ্যাট হোয়াট ইজ অ্যাকশন ভার্ব। এবারে দেখো রয়েছে অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব। তাহলে আগে একটু অক্সিলারি ভার্ব জেনে নিই। হোয়াট ইজ অক্সিলারি ভার্ব? ওয়েল দ্য আদার নেম অফ অক্সিলারি ভার্ব ইজ হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আর একটা নাম হলো হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব ইজ হেল্পিং ভার্ব। এবার এগুলোর মধ্যে কোনগুলো পড়ে? আর অক্সিলারি ভার্বের মধ্যে কোন কোন ভার্ব পড়ে? এর মধ্যে পড়ে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব and modals. বি ভার্বের মধ্যে রয়েছে am, is, are, was, were, etc. and have ভার্বের মধ্যে রয়েছে have, has, had এগুলো। আর ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ এগুলোকে মেইনলি ডু ভার্বের মধ্যে ফেলা হচ্ছে, যেগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়। অ্যান্ড মডেলস কোনগুলো? মডেলস হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। আরও হয় যেমন নিড, মাস্ট, অট টু এগুলো এক্সেট্রা। তো এই মডেলসগুলো আমাদের অক্সিলারির মধ্যে পড়ে। এবার অক্সিলারি ভার্বের কাজ কি? অক্সিলারি ভার্ব যেহেতু হেল্পিং ভার্ব, মানে এটা হলো সাহায্যকারী ক্রিয়া, তার মানে এটা কাউকে না কাউকে সাহায্য করছে, মানে এটা শুধু শুধু বসতে পারে না। অক্সিলারি ভার্ব কখনো একা বসতে পারে না। অক্সিলারি ভার্ব মিন্স সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব, তার মানে এটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করছে। এবারে তোমরা ভাবতে পারো যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব এগুলো তো অনেক সময় একাই বসে, শুধু শুধুই বসে, আর এগুলো তো অক্সিলারি ভার্ব ম্যাম বলছেন, তাহলে কি এগুলো একা একা বসতে পারছে অথচ অক্সিলারি ভার্ব নয়? ওয়েল, যাদের এরকম ডাউট রয়েছে তাদের জন্য আমি তাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি একটু বলি যে যখন কোনো বাক্যে একটাই মাত্র বি ভার্ব রয়েছে বা হ্যাভ ভার্ব রয়েছে, তখন সেই বাক্যে সেই বি ভার্বটা বা সেই হ্যাভ ভার্বটা হলো ওই বাক্যের মেইন ভার্ব। ইয়েস,
যখন আর অন্য কোনো মেন ভার্ব নেই, শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্ব রয়েছে, তখন সেটা হয়ে যাবে মেন ভার্ব ওই বাক্যেরই। কারণ অক্সিলারি ভার্বের মানে হলো তো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে হচ্ছে কাউকে না কাউকে সাহায্য করছে। যখন বি ভার্বের পাশে কোনো মেন ভার্ব নেই, মানে বি ভার্ব অন্য কাউকে সাহায্য করছে না, তখন সে ইন্ডিপেন্ডেন্ট, তখন সে মেন ভার্ব। ওকে, তাহলে একটা এক্সাম্পল নিই, যেমন হি ইজ আ ডক্টর। তাহলে এই সেন্টেন্সে ইজ হলো বি ভার্ব এবং এর সাথে আর কোনো মেন ভার্ব নেই। এখানে দেখো সেন্টেন্সটা, হি ইজ আ ডক্টর, এখানে ইজ হলো বি ভার্ব এবং এই বি ভার্বটা প্রয়োগ করে আমাদের সম্পূর্ণ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। হি ইজ আ ডক্টর মানে সে হয় একজন ডাক্তার। আর এই বি ভার্বের পাশে কোনো মেন ভার্ব, আলাদা কোনো মেন ভার্ব নেই। তাহলে এই বাক্যে এই বি ভার্বটা হলো এই বাক্যের মেন ভার্ব, এটাই হলো এই বাক্যের মেন ভার্ব। আবার যদি আমি বলি হি ইজ ড্রাইভিং দ্য কার, এখানে এই ইজটার পরে আর একটা ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে। তাহলে এই ইজটা মেন ভার্বকে সামনে বসে এই মেন ভার্বটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেটা বোঝাতে সাহায্য করেছে, তাই এখানে এটা সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারি এখানে, রাইট? তার মানে যখন একা বসবে তখন সেটা মেন ভার্ব, মানে এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এখানে একা রয়েছে ইজ, এটা হলো মেন ভার্ব, এখানে বি ভার্ব। আর এখানে হি ইজ ড্রাইভিং দ্য কার, এখানে মেন ভার্ব ড্রাইভিং এর সামনে ইজটা বসেছে এবং এই ইজটা বসে এই ভার্বটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা বোঝাতে সাহায্য করেছে। সেই কারণে এইটা হয়ে গেল, এই বি ভার্বটা হয়ে গেল এখানে অক্সিলারি ভার্ব। আই থিঙ্ক ক্লিয়ার। সেম থিং যদি আমরা হ্যাভ ভার্বের ক্ষেত্রে করি, হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি সেম আমরা একটা এক্সাম্পল দেখি, he has a pen। আর একটা সেন্টেন্স লিখছি, he has finished the work। এই বাক্যটাতে শুধু হ্যাজ একা বসেছে, হি হ্যাজ আ পেন, এবং এটার মানে রয়েছে যে তার একটা পেন রয়েছে। এখানে প্রথম সেন্টেন্সটা হলো হি হ্যাজ আ পেন অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স হলো হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। প্রথম সেন্টেন্সে দেখো হ্যাজ এর পরে কিন্তু আর কোনো মেন ভার্ব নেই, অর্থাৎ এখানে হ্যাজ হলো নিজেই মেন ভার্ব, কারণ নিজেই একটা ভার্ব এবং তাতেই বাক্যটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে। এবং দ্বিতীয় যে বাক্যটা রয়েছে এটা হয়ে গেল মেন ভার্ব, এবং দ্বিতীয় যে বাক্যটা রয়েছে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে এই যে হ্যাজ ওয়ার্ডটার পরে মেন ভার্ব রয়েছে ফিনিশড, এবং এই হ্যাজটা দিয়ে মেন ভার্ব যে ফিনিশড এইটাকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা বোঝাতে সাহায্য করেছে। সেই কারণে এই হ্যাজটা এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। যখন একটাই থাকবে বাক্যর মধ্যে, হ্যাজ একা থাকবে এবং অর্থ প্রকাশ করবে, সেই বাক্যটাতে ওই হ্যাজটা বা হ্যাভ হয়ে যাবে ওই বাক্যের মেন ভার্ব। মানে বি ভার্ব হ্যাভ ভার্ব বোথ, দুটোর ক্ষেত্রেই বলছি। যদি বি ভার্ব একটা বাক্যে থাকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আলাদা করে, তার পাশে কোনো মেন ভার্ব না থাকে, তাহলে সেই বি ভার্ব, এবং সেম থিং হ্যাভ ভার্বের ক্ষেত্রেও যদি একা থাকে তার পাশে কোনো মেন ভার্ব না থাকে, তাহলে সেই হ্যাভ ভার্বটাও হবে মেন ভার্ব। আর যখন কোনো মেন ভার্বের বা অ্যাকশন ভার্বের সামনে সেগুলো বসবে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা অন্য কিছু, তখন সেইগুলো হয়ে যাবে সেই মেন ভার্বের এটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। ওকে, এটা তো হয়ে গেল অক্সিলারি ভার্ব। এবারে মেন ভার্ব। মেন ভার্ব কোনগুলো? মেন ভার্ব যখন বি ভার্ব একা বসে তখন সেটা মেন ভার্ব হয়ে যায়, যখন হ্যাভ ভার্ব একা বসে তখন সেটা মেন ভার্ব। কিন্তু মেন ভার্ব সামনে অক্সিলারি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে মেন ভার্ব কোনগুলো হয়? সেক্ষেত্রে মেন ভার্ব হয় আইদার অ্যাকশন ভার্ব অর হ্যাভ ভার্ব।
Yes, you heard me right. Action verb হতে পারে এবং have verb হতে পারে। For an example, the man is helping the boy. এখানে helping হলো action verb আর is হলো auxiliary verb আর auxiliary verb এর পরে আমরা main verb হিসেবে action verb helping কে পেলাম। auxiliary verb এর পরে main verb হিসেবে have verb ও ইউজ হয়, কিন্তু যেহেতু আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, তাই আমরা মেইন ভার্ব হ্যাভ ভার্ব নিয়ে আজকে আলোচনা করব না। কারণ মেইন ভার্ব হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখি যে সেন্টেন্সটা নেগেটিভ কিংবা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে মেইনলি ওটা ইউজ হয়, অ্যাসার্টিভেও হয় কিন্তু সেটা একটু ব্যতিক্রম, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব না। এরপরে আমরা চলে আসবো আদার্সে। আদার্স কোনগুলো? আদার্সের মধ্যে ফার্স্টে রয়েছে অবজেক্ট, তারপরে রয়েছে কমপ্লিমেন্ট, তারপরে রয়েছে অ্যাডভার্বিয়াল। যদিও এগুলো অপশনাল, আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি সাবজেক্ট এবং ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে যেতে পারে। যেমন দ্য গার্ল সিংস, দ্য গার্ল সিংস। এখানে দ্য গার্ল হলো সাবজেক্ট অ্যান্ড সিংস হলো ভার্ব এবং এটির মানে হলো মেয়েটি গান গায়। তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো যেহেতু এটি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্ব ছাড়া আর কিছুই নেই। দ্য গার্ল সিংস মিন্স মেয়েটি গান গায়। এই কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাই একে আমরা একটা সেন্টেন্স বলতে পারি। আর এই সেন্টেন্সটা তৈরি হলো কি দিয়ে? সাবজেক্ট আর ভার্ব দিয়ে। মানে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুটো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, আর এই দুটো প্রয়োজন একটা বাক্য তৈরি করতে। আর আদার্স মানে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলো হলো অপশনাল, মানে এটা থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমরা তো সবসময় এত ছোট ছোট বাক্য বলি না, আমরা বড় হচ্ছি, উঁচু ক্লাসে উঠছি, বড় বড় পড়া, বড় বড় বাক্য শিখছি, এবং সেই বড় বড় বাক্য তৈরি করতে গেলে আমাদের আরো অনেক কিছু দরকার থাকে সাবজেক্ট আর ভার্ব ছাড়াও। তাহলে সেটার জন্যই আমরা পাচ্ছি আদার্স, এবং আদার্সের মধ্যে রয়েছে অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল। এবার কোন সেন্টেন্সে শুধুমাত্র অবজেক্ট থাকতে পারে, কোন সেন্টেন্সে শুধুমাত্র কমপ্লিমেন্ট থাকতে পারে, কোন সেন্টেন্সে অ্যাডভার্বিয়ালও থাকতে পারে, আবার কোন সেন্টেন্সে সবকটাই থাকতে পারে, কোন সেন্টেন্সে কিছুই নাও থাকতে পারে। তো এবারে আমরা জেনে নিই অবজেক্টটা কি। অবজেক্ট যেহেতু অপশনাল, তাহলে সেটা বাক্যে থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেটা অবশ্যই যেটা ভার্ব আছে তার ঠিক পাশেই বসবে, একদম ঠিক পাশে। এটা যেমন যদি ভার্ব হয়, সিংস যদি একটা ভার্ব হয়, এর পাশে যদি আমি বসাই আ সং, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট এই সেন্টেন্সে। যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে সেটা অবশ্যই ভার্বের ঠিক পাশে বসবে, ঠিক এরকম পাশে। এবার অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অবজেক্টও নেই, কিন্তু আমরা কি করে বুঝবো যে এটাই অবজেক্ট না কমপ্লিমেন্ট না অ্যাডভার্বিয়াল? কি বোঝার কি নিয়ম আছে? ওয়েল, একটা নিয়ম আছে। কোন সেন্টেন্সের অবজেক্ট কোনটা আমরা কিভাবে জানবো? আমরা সেন্টেন্সে যেটা ভার্ব থাকবে সেই ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কি বা কাকে দিয়ে যে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হয়ে যাবে সেই বাক্যের অবজেক্ট। অর্থাৎ আমাদের প্রশ্নটা করতে হবে ভার্বকে, অন্য কাউকে নয়। ভার্বকে করতে হবে কি দিয়ে প্রশ্ন? হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব, এবং হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হয়ে যাবে অবজেক্ট। আর এই অবজেক্ট দু রকমের হয়, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট, যেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। এবার আমরা চলে আসছি কমপ্লিমেন্টে। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো এমন একটা ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড যেটা সবসময় সাবজেক্ট কিংবা অবজেক্টের সম্পর্কে বলবে। যে কমপ্লিমেন্টটা সাবজেক্টের সম্পর্কে কিছু বলবে সেই কমপ্লিমেন্টটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যে কমপ্লিমেন্টটা অবজেক্টের সম্পর্কে কিছু বলবে তাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট সাধারণত স্টেট অফ বিংস যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে হয়। যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। এখানে এই বিউটিফুল ওয়ার্ডটা শি এর কমপ্লিমেন্ট, তার মানে এটা একটা স্টেট অফ বিং বোঝাচ্ছে। এই টাইপেরই ওয়ার্ড, এই স্টেট অফ বিংস এর ক্ষেত্রে যে ওয়ার্ডটা আমরা পেয়ে থাকি সেটা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট। নাও উই আর কামিং টু অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস কোনগুলো? যদি আমরা ভার্বকে
why, when, where, how এই টাইপের প্রশ্ন করি এবং সেই প্রশ্নের যে আমরা উত্তর পাই সেগুলোই হয়ে যায় অ্যাডভার্বিয়াল। সাপোজ দ্যাট আমরা একটা সেন্টেন্স নিচ্ছি, দ্য বয় প্লেস ইন দ্য পার্ক। এখানে ভার্ব হলো প্লেস, একে প্রশ্ন করা হচ্ছে কোথায়, ওয়্যার, তার অ্যান্সার পাচ্ছি ইন দ্য পার্ক। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পেলাম ইন দ্য পার্ক, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল। ওকে, অর্থাৎ আমরা ভার্বকে ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেই উত্তরটাই হয়ে যায় সেই সেন্টেন্সের অ্যাডভার্বিয়াল। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হলো সাবজেক্টের নাউন, প্রোনাউন, জিরান্ট, ইনফিনিটিভ, ভার্বের বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, অ্যান্ড আদার্সে রয়েছিল অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়ালস। আমরা একদম ব্রিফলি একটু আলোচনা করলাম সবকিছু নিয়ে শর্টে। প্রতিটা টপিকের ওপর আমি বিস্তারিত আলাদা ইন্ডিভিজুয়াল সেপারেট ভিডিও বানাবো, বিকজ প্রত্যেকটারই প্রচুর জানার রয়েছে, ইন ডিটেলসে অনেক কিছু জানার রয়েছে। আপাতত আমরা ট্রান্সলেট করার জন্য যেটুকুনি না জানলে নয় সেইটুকুনি আমরা জেনে আমরা একটু কিছু ট্রান্সলেট স্টার্ট করব। সো ফার্স্ট আমি একটা ট্রান্সলেট নিচ্ছি, একদম সিম্পল, একদম বেসিক, খুব সহজ একটা সেন্টেন্স নিচ্ছি এবং সেন্টেন্সটা হলো তারা হাসে। তারা হাসে। এই ট্রান্সলেটটা করার আগে আমি বলবো ট্রান্সলেট করার নিয়ম কি। প্রথমে আমাদের কি দেখতে হয়? প্রথমে আমাদের ভার্ব দেখতে হয়, সেন্টেন্সে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা। তো এই সেন্টেন্সটায় রয়েছে হাসে, এটা হলো ক্রিয়া, আমরা বুঝতে পারছি এটা একটা কাজ করা বোঝাচ্ছে। এবার এটাকে কিন্তু আমরা বসাবো না, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসাবো। আর সাবজেক্ট বার করার নিয়ম হচ্ছে প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করে তাকে কে দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। ইংলিশে হয় হু, হু দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি ভার্বকে, তার অ্যান্সার যেটা বের হয় সেটাই হয় সাবজেক্ট, অর্থাৎ বাক্যের কর্তা। কর্তা মানে যে কাজটা যে করছে। তাহলে এখানে হাসে, এই কাজটা করছে কে বা কারা, এখানে কাজটা করছে তারা, তাহলে তারা হলো সাবজেক্ট। তাহলে তারার ইংলিশ কি, দে। আর হাসে ইংলিশ হলো লাভ। তাহলে আমাদের এই সেন্টেন্সটা হয়ে গেল, এই বাংলাটার ট্রান্সলেট আমরা করে নিতে পারলাম ইজিলি। আর আমাদের রুল কি, শেষে আমাদের ফুল স্টপ দিতে হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হবে, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক। তো এটা আমাদের একটা ট্রান্সলেট হয়ে গেল। নাম্বার 2, আমরা সেকেন্ড ট্রান্সলেট করব, আর একটা বাংলা বাক্য নিচ্ছি। দীপক একটি বই পড়ে। সেম আগের মতনই আমরা কি দেখব সেন্টেন্সে, সেম আগের মতনই আমরা এই সেন্টেন্সে কি দেখব, প্রথমে দেখব এখানে ভার্ব কোনটা। ভার্ব কোনটা, দীপক একটি বই পড়ে। পড়ে, পরেটা হলো ভার্ব, কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে। তাহলে একে আমাদের কি প্রশ্ন করতে হবে, হু দিয়ে প্রশ্ন করতে হবে, যে এই কাজটা কে করে। যদি আমরা হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের সাবজেক্ট। তাহলে পরে এই কাজটা করছে কে, দীপক, তাহলে দীপক হলো আমাদের সাবজেক্ট, আর তারপরে হচ্ছে পরে হলো ভার্ব। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট আর ভার্ব, দীপক পড়া ইংরেজি রিড, কিন্তু এখানে হবে রিডস। কেন? কারণ দীপক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে অ্যাকশন ভার্বটা থাকে তার সাথে এস যোগ হয়। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হলো গ্রামাটিক্যাল ওয়ার্ড। যদি আমরা এটা আরেকটু সহজভাবে বলি তাহলে বলতে পারি যে আমি তুমি বাদে যে কোনো একজন বা একটা কিছু বোঝালে তারপরে যে অ্যাকশন ভার্বটা হয় সেটা শেষে এস বা ইয়েস যোগ হয়। তাহলে দীপক আমিও নয়, তুমিও নয়, অথচ একজন, এরকম বলতে পারি। বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে তো বোঝাই যায় তারপরে যে অ্যাকশন ভার্বটা বসছে সেক্ষেত্রে এস যোগ হচ্ছে। তাহলে দীপক পড়ে, এইটুকুনি হয়ে গেল, দীপক রিডস। পড়ে থাকলো একটি বই, আ বুক।
এবার আর একটা সেন্টেন্স লিখছি, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে সাবজেক্ট কোনটা? আমরা জানি যে প্রথমে ভার্ব খুঁজে বার করতে হয় এবং তারপরে সাবজেক্ট। প্রথমে ভার্ব খুঁজে বার করতে হয়, তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা আর সাবজেক্টই বা কোনটা? এই সেন্টেন্সে ভার্বটা উজ্জ আছে। ভার্বটা কি? হয়। আমরা যদি দেখি সেন্টেন্সে কোনো আছে বোঝায় কিছু শব্দ নেই, কোনো করা বোঝায় কোনো শব্দ নেই, তাহলে ধরে নিতে হবে সেই সেন্টেন্সের ভার্ব হলো হওয়া বোঝায় কোনো শব্দ, অর্থাৎ বি ভার্ব। এখানে ভার্বটা হলো হয় বা হলো, আমরা বলতে পারি হাঁটা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো বা হাঁটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। তার মানে এখানে ভার্ব হচ্ছে ইজ, বি ভার্ব হলো এখানে ভার্ব। তাহলে হাঁটাটা যদি নাউন হয় তাহলে আমরা কিভাবে লিখব? আমরা শিখেছি জিরান্ড, আমরা জিরান্ড শিখেছি যে ভার্বকে যদি আমরা নাউনের জায়গায় বসাতে চাই কিভাবে করতে পারি। হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক এবং ওয়াকের সঙ্গে আইএনজি যোগ করলে হয় ওয়াকিং। তাহলে ওয়াকিং হবে সাবজেক্ট, আমরা লিখে ফেলি ওয়াকিং। এবারে হয়, হয় ইংলিশ হলো ইজ, এরপরে বলেছে স্বাস্থ্যের পক্ষে ভালো, এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ভালো, তাহলে ভালোটা আগে লিখি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে অর্থাৎ ফর হেলথ। এখানে ওয়াকিংটা হলো নাউন, ইজ হলো ভার্ব, গুড হলো কমপ্লিমেন্ট এবং ফর হেলথ হলো ফর হেলথ হলো এখানে অ্যাডভার্বিয়াল। আগে যে সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম যে দীপক একটি বই পড়ে, ওখানে একটি বই যেটা ছিল আ বুক, ওটা ছিল অবজেক্ট। নেক্সট ট্রান্সলেটটা হলো ওই দরজাটা খোলা খুব কঠিন। এখানেও ভার্বটা উজ্জ আছে। ওই দরজাটা খোলা খুব কঠিন, মানে ওই দরজাটা খোলাটা হয় খুব কঠিন। তাহলে এটা আমরা স্টার্ট করব কোন সাবজেক্টটা দিয়ে? ওই দরজাটা খোলা হয় খুব কঠিন, মানে এটা হলো সাবজেক্ট। এটা আসলে কি? এটা হলো ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ দিয়ে শুরু করলে এটা সেন্টেন্সটা কিরকম হবে? টু ওপেন দ্যাট door is very difficult. ওকে, সো এই সেন্টেন্সটা হয়ে গেল। আরেকটা সেন্টেন্স নিই, লাস্ট একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা হলো নীলিমা বাজার থেকে সাদা পর্দা কিনেছিল। এখানে এই সেন্টেন্সে ভার্ব কোনটা? কিনেছিল হলো ভার্ব এবং এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ কেনা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সেকেন্ড ফর্ম হচ্ছে কিনেছিল। কেনা ইংলিশ হলো বাই এবং কিনেছিল ইংলিশ হলো বট। কেনা হলো ভার্বের ফার্স্ট ফর্ম এবং কিনেছিল হলো ভার্বের সেকেন্ড ফর্ম।
তাহলে এবার আমরা এই কিনেছিল কি আমরা প্রশ্ন করি কে কিনেছিল, অ্যান্সার হলো নীলিমা। তার মানে নীলিমা হলো এখানে সাবজেক্ট। তাহলে আমরা লিখে ফেলি, নীলিমা কিনেছিল ইংরেজি বট, BOUGHT বট, সাদা পর্দা, হোয়াইট কার্টেন, বাজার থেকে, বাজার থেকে ইংলিশ হচ্ছে ফ্রম দ্য মার্কেট। ফুল স্টপ। তাহলে নীলিমা সাবজেক্ট, বট হলো ভার্ব, হোয়াইট কার্টেন হলো অবজেক্ট অ্যান্ড ফ্রম দ্য মার্কেট এটা পুরোটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল। যেহেতু আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় বা কোথা থেকে, তার উত্তর আমরা পাই ফ্রম দ্য মার্কেট। তো এই হলো মোটামুটি কিছু ট্রান্সলেট আমরা করলাম। এরপরে আমি তোমাদেরকে কিছু ট্রান্সলেট দেব, কয়েকটা বাক্য যেটা তোমরা করবে, সলভ করে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। এবং এই বাক্যগুলো হলো, ফার্স্ট, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমরা এরকম একটা বাক্য করেছি অলরেডি, তাহলে তোমরা ইজিলি পেরে যাবে এরকম এই বাক্যটা তৈরি করতে। নেক্সট, আমার দাদা রাতে গল্পের বই পড়ে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভিখারিটি খুব ক্ষুধার্ত ছিল। এই তিনটে বাংলা বাক্যের ট্রান্সলেট তোমরা করছো, করে আমাকে কমেন্ট বক্সে পাঠাচ্ছ। তোমরা যে এতক্ষণ ক্লাসটা করলে, যতক্ষণ না তোমরা এই ক্লাসটা করার পরে কোনো অ্যাক্টিভিটি সলভ করছো, ততক্ষণ ব্রেনটা ঠিক সেইভাবে শার্প হয় না। এরকম কিছু অ্যাক্টিভিটি সলভ করলে তোমাদের কিন্তু তোমাদের নিজেদের ব্রেনটাই কিছুটা শার্প হবে। আর এতে বোঝাও যায় যে কানেক্টিভিটি রয়েছে, তোমরা দেখছো, তোমরা বুঝছো, তোমরা অ্যাক্টিভ রয়েছো এবং সেটা পাঠাচ্ছ। এবং তোমরা যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে, তাতে বোঝাই যাচ্ছে যে তোমরা প্রত্যেকেই পড়াশোনার প্রতি খুবই আগ্রহী, আর তোমাদের এই যে স্পিরিটটা, এটাকে ধরে রেখো। আর যদি তোমাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হয়, যদি মনে হয় তোমরা একটু হলেও কিছু শিখেছো, তাহলে অবশ্যই একটা লাইক দিও। একটা লাইক তো করতেই পারো। অ্যান্ড যদি মনে হয় এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করবে যাদের এটা জানার দরকার, তো অবশ্যই শেয়ার করো। আর যেটা বলবো, তোমরা অবশ্যই কিছু না কিছু কমেন্ট করো। তোমাদের ভালো লাগলে সেটাও কমেন্ট করো, খারাপ লাগলে সেটাও করো, তোমাদের কিছু সাজেশন থাকলে সেটাও কমেন্ট করো, কিছু বলার থাকলো, কিছু বুঝতে অসুবিধা থাকলো সেটাও কমেন্ট করো, কিংবা পরবর্তী কোনো টপিক তোমরা কোন বিষয়ে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওভারঅল মোটামুটি তোমাদের কোনো একটা ভ্যালুয়েবল কমেন্ট আমাকে অবশ্যই সেন্ড করো। That's all about today's class, and thank you very much for being with me at the end of this video. Next class e amra assertive sentence er negative form er je sentence structure gulo hoy tar upore alochona korbo. Okay, see you in next video. Till then, take care, bye bye, and keep practicing English. Bye.